মুন্ডেশ্বরী নদী পেরোনোর পরেই আচমকা টপ টপ করে বড় বড় ফোঁটায় বৃষ্টি শুরু হয়ে গেল। 10-15 মিনিটের মধ্যেই বৃষ্টিটা অঝোর ধারায় পরিণত হলো। দুপাশে গাছপালা ঘেরা ফাঁকা জায়গা, মাঝে মাঝে 2-4টে বাড়িঘর ইতিউতি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মাঝখান দিয়ে লম্বালম্বি চেরা নিকষ কালো রাস্তা, তার মধ্যে দিয়েই মান্ধাত্তার আমলের এই নড়বড়ে বাসটা ক্যাঁচর ম্যাচর আওয়াজ করতে করতে কোনো রকমে এগোচ্ছিল এতক্ষণ। এবার টায়ার ফেটে সম্পূর্ণরূপে চলৎশক্তি রহিত হলো। এমনিতে রাত খুব বেশি হয়নি, ঘড়ি বলছে 9:50। তবে বৃষ্টি বাদলের দিন আর দুপুরের দিকে স্থানীয় কিছু মস্তান গোছের ছেলেদের দুপক্ষের মধ্যে একচোট ঝামেলা হওয়াতেই হয়তো আজ কলকাতাগামী এই শেষ বাসে আমাকে নিয়ে সাকল্যে জনা 6 যাত্রী, তার মধ্যে 3 জন আগের স্টপেজে নেমেও গেছে। বাকি 2 জন বাসের জানলা বন্ধ করে বৃষ্টির ছোঁয়া বাঁচিয়ে যেভাবে অকাতরে ঘুমোচ্ছে তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে কলকাতা না পৌঁছে এরা বাস থেকে নামতে বিন্দুমাত্র ইচ্ছুক নন। প্রায় আধ ঘন্টা অপেক্ষা করার পরে বৃষ্টিটা একটু কমতে বাসের ড্রাইভার আর খালাসি গেল টায়ার পাল্টাতে। এইবার আমারও একটু চিন্তা হচ্ছে, আমায় ফিরতে হবে সেই ব্যারাকপুর। এই বাসটা ঠিকঠাক চললে রাত 11:30টার দিকে এসপ্ল্যানেড পৌঁছানোর কথা। ওখান থেকে ট্যাক্সি বা ক্যাব কিছু একটা পেয়ে যেতাম, কিন্তু এদিকে এত দেরি হচ্ছে। একটানা বসে থাকাটা ক্রমশ বিরক্তিকর হয়ে উঠছিল। খোলা আকাশের নিচে একটু হাত পা ছড়ানোর জন্য এবার বাস থেকে নেমেই পড়লাম। পিটপিট করে সামান্য যেটুকু বৃষ্টি এখনো পড়ছে সেটা অগ্রাহ্য করতে পারলে আবহাওয়াটা বেশ আরামদায়কই হয়ে উঠেছে। 2-1 পা এগোতেই গাড়ির খালাসির নজর পড়ল আমার উপর। ও দাদা, দাদা, এই ওদিকে কোথায় চললেন? এই সামনেই পুরনো বিডিও অফিস। যান, বাসের ভিতরে বসুন, এখনই টায়ার পাল্টানো হয়ে যাবে। কথাগুলো শুনতে একটু অদ্ভুত লাগলো। আমার নিচে নামার সাথে বিডিও অফিসের কি সম্পর্ক? হালকা হেসে বললাম, হ্যাঁ ঠিক আছে, আমি কাছাকাছি আছি, বাস ছাড়লেই উঠে পড়ব। একটা সিগারেট ধরালাম। এবার ড্রাইভার ভদ্রলোক মুখ বাড়িয়ে বললেন, দাদা, এদিকে নতুন নাকি? উত্তরে হ্যাঁ বলাতে রীতিমতো কর্তৃত্বের সুরেই বললেন, বাসে উঠে বসুন, জায়গাটা মোটেও ভালো নয়। শুনে একটু থমকে গেলাম। এদিকে ডাকাত টাকাত আছে নাকি? আমার কাছে টাকা পয়সা খুব বেশি নেই, তবে সঙ্গের ব্যাগটায় একটা ল্যাপটপ, 2টো ডেবিট কার্ড আর হাতে একটা সোনার আংটি আছে। আমার মতো সাধারণ পরিবারের ছেলের কাছে এগুলোর দামই অনেক। তারপর ভাবলাম, ডাকাত যদি আসেও সে কি আর বাসে উঠতে পারবে না, বিশেষত বাসটা যখন চলতে পারছে না। দূর, ওসব কিছু হবে না। হেডলাইটের আলোয় সামনের রাস্তা অনেকটাই দেখা যাচ্ছে, সেদিকেই এগিয়ে গেলাম পায়ে পায়ে। কিছুটা দূরে যেখানে আলোটা ক্ষীণ হয়ে এসেছে সেখানে একটা গাছের নিচে আধো অন্ধকারে গিয়ে দাঁড়ালাম। সিগারেটটায় টান দিতে গিয়ে দেখি সেটা কখন নিভে গেছে। আর একটা ধরাবো বলে পকেটে হাত দিতে গিয়ে নজরে এলো আমার থেকে হাত 10 দূরে একটা গাছের নিচে আরও একজন কেউ দাঁড়িয়ে আছে। এই অন্ধকারে একা একা কে থাকবে এখানে? আশেপাশে কোনো বাড়িঘর ধরো তো চোখে পড়ছে না। কৌতূহল নিয়েই এগিয়ে গেলাম। একটা ছেলে, চেহারা দেখে মনে হচ্ছে 18-19 বছরের। অন্ধকারে মুখ দেখা যাচ্ছে না। গলাটা একটু পরিষ্কার করে ডাক দিলাম ছেলেটাকে, এই যে ভাই, শুনছো? কোনো হেল্প লাগবে? না। তাহলে এখানে একা একা? আমার বাবা মার জন্য অপেক্ষা করছি। এখানে? একটু পরেই পৌঁছে যাবে ওদের গাড়ি। তাহলে তুমি রাস্তায় এভাবে, মানে এই ফাঁকা জায়গায়? আমার বাড়ি কাছেই, ওই বিডি অফিসের পিছনে।
ও হো হো হো, বুঝেছি। বাবা মা কোথাও ঘুরতে গেছে আর তুমি সারপ্রাইজ দেবে বলে এখানে দাঁড়িয়ে আছো। আপনি এদিকেই থাকেন? না না, আমি দেবাংশু রায়, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। এদিকে এসেছিলাম একটা আউটস্টেশনে ভিজিটে। ও, তারপর ছেলেটা চুপ করে গেল, কিন্তু আমার তখন চুপচাপ থাকতে ভালো লাগছিল না। কথাবার্তা চালু রাখার জন্যই ওকে জিজ্ঞেস করলাম, আচ্ছা এদিকে ডাকাত টাকাত আছে? ডাকাত? কই কই না তো। না, ওই বাস ড্রাইভার ভদ্রলোক বললেন জায়গাটা ভালো নয়। ও ভূতের ভয় বলেছে মনে হয়। গম্ভীর মুখে বলল ছেলেটা। ভূত? হো হো করে হেসে ফেললাম আমি। হাসছেন কেন? ভূত বিশ্বাস করেন না? আর তুমি মনে হয় করো, তাই না? ছেলেটার সিরিয়াস মুখ দেখে মজাই লাগছিল। একটু চুপ করে থেকে ছেলেটা হঠাৎ বলতে শুরু করলো, সে বছর বাবা মার বাৎসরিক জীবনের 25 বছর পূর্ণ হলো। সেই খুশিতে দুজনে আন্দামান ঘুরতে গেল। খুব আনন্দ হচ্ছিল সেই দিন, জানেন। 21 বছরের জীবনে সেই প্রথম আমি সম্পূর্ণ স্বাধীনতা পেলাম পরবর্তী 7 দিনের জন্য। মা দেখলাম ফ্রিজে আমার পছন্দের খাবারগুলোই সব রান্না করে রেখে দিয়েছে। এছাড়া মানদামাসি তো আছেই। অতএব আগামী 7 দিন নো চাপ, নো পড়া, শুধু বন্ধুদের সাথে চুটি আড্ডা দেবো ঠিক করলাম। সন্ধ্যাবেলা বন্ধুরা সবাই সেদিন আমাদের বাড়িতে আড্ডা জমালো। এমনিতেই আমাদের আড্ডায় পিএনপিসি টু রান্নার রেসিপি কিছুই বাদ যায় না। তো সেদিন হঠাৎ ভূতের গল্প নিয়ে আড্ডা জমল। কে কোথায় ভূত দেখেছে, ভালো ভূত, খারাপ ভূত, আসল ভূত, নকল ভূত, ইত্যাদি ইত্যাদি। আড্ডা যখন শেষ হলো তখন রাত প্রায় 9টা। রাতের খাবার খেয়ে ঘরে গিয়ে কম্পিউটারটা অন করে একটা গেম খেলতে শুরু করেছি। একটু পরেই মনে হলো কেউ একজন পিছনে দাঁড়িয়ে আছে আমার। যদিও জানি আমি ছাড়া এখন এ বাড়িতে দ্বিতীয় প্রাণী কেউ নেই, তবুও একবার পিছন ফিরে তাকালাম। যথারীতি ঘর ফাঁকা। খেলায় মন দিলাম। আবার একই অনুভূতি, এবারে একেবারে পিঠের কাছে। আবার ঘুরলাম, কিচ্ছু নেই। এবার একটু অস্বস্তি হতে লাগলো। কম্পিউটার অফ করে উঠে পড়লাম। চারদিকের আলো জেলে বাড়িটা ঘুরে ঘুরে দেখে নিলাম একবার। সিঁড়ির দরজাটাও চেক করলাম, সব কিছু ঠিকই আছে। সন্ধে থেকে ভূতের গল্পে মজে থাকার এফেক্টে হয়তো আজগুবি চিন্তা আসছে মাথায়। ঘরে এসে আলো নিভিয়ে শুয়ে পড়লাম। একটু পরেই ঘুমিয়েও পড়লাম। মাঝরাতে হঠাৎ ঘুমটা ভেঙে গেল। ড্রয়িং রুমের ঘড়িটাতে ঢং ঢং করে 2 ঘন্টা বাজল। আবার সেই অদ্ভুত অনুভূতিটা ফিরে এসেছে। ঘুম ভাঙলেও কিছুতেই চোখ খুলতে পারছি না। কেমন যেন ভয় করছে। খসখস করে একটা আওয়াজ আসছে পায়ের দিক থেকে, মানুষের পায়ের শব্দ। শব্দটা ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছে, থামছে, আবার ফিরছে। কিছুক্ষণ এইভাবে কাটার পর সাহস করে চোখটা খুললাম। হালকা নীল আলোর মাঝে কিছুটা জায়গায় চাপচাপ অন্ধকার, যেন একটা মানুষের অবয়ব। চিৎকার করতে গেলাম, গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। তারপরেই সব অন্ধকার। পরের দিন সকালে ঘুম ভাঙল কলিং বেলের একটানা আওয়াজে। বিছানা থেকে উঠতে গিয়ে বুঝলাম আমার মাথাটা বড্ড ভারী লাগছে। দরজা খুলতেই মানদামাসি অবাক চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, তোমার কি জ্বর হয়েছে নাকি? চোখ দুটো এত লাল কেন? ও কিছু না, সব ঠিক আছে। তুমি কাজগুলো তাড়াতাড়ি সারো, আমি কলেজ যাব। বাথরুমে বসে কাল রাতের ঘটনাটা যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করছিলাম। শেষে নিজেকে আশ্বস্ত করলাম এই ভেবে যে হয় আমি স্বপ্ন দেখেছি, আর নয়তো অবচেতন মনের ভুল ভাবনাটাকেই ঘুমের মধ্যে সত্যি ভেবে নিয়েছি। আজকের দিনে এমন আজগুবি ভূতের গল্প শুনলে তো ঘোড়াতেও হাসবে। মা ফোন করলো, বললাম এদিকে সব ঠিক আছে, চিন্তা করো না। মানদামাসি চলে যাওয়ার পরে একটা ক্রসিং খেয়ে আবার ঘুম দিলাম। বিকেলের দিকে শরীরটা বেশ ঝরঝরে লাগলো, কিন্তু আকাশের অবস্থা খুব খারাপ।
কালো মেঘে বিকেলকে সন্ধে বলে মনে হচ্ছে। অন্ধকার যত ঘনিয়ে আসছে ততই আমার ভয়টাও ফিরে আসতে লাগলো। শেষে জয়দীপকে ফোন করলাম। জয়দীপ আমার কলেজেই পড়ে, কাছেই থাকে, পড়াশোনাতেও বেশ ভালো, তবে খুব সাদাসিধে। ওকে বললাম, প্রোগ্রামিংয়ের কয়েকটা জায়গায় আটকাচ্ছে রে, একটু হেল্প করবি? ও বলল, প্রবলেমটা বল। ওর বলার ধরনে মাথাটা গরম হয়ে গেল। বললাম, আবে সালা, আমার বাপটাকে কি দাউদের নাচ জামাই মনে হলো তোর? ফোনের বিলটা কোথায় দাঁড়াবে সে খেয়াল আছে? ও সরি রে ভাই, সরি। তাহলে কোথাও বসি? আমি তো একাই আছি, সন্ধেবেলা আসবি, দুজনে মিলে সলভ করা যাবে তাহলে। ওকে, ডান। রাত 8টা বাজল। বাইরে তখন তুমুল বৃষ্টি হচ্ছে। ভাবলাম, জয়দীপ কি আসতে পারবে এই বৃষ্টিতে? ফোন করতে গিয়ে দেখি একটাও টাওয়ার বার নেই। সন্ধে থেকেই আবার সেই অনুভূতিটা তীব্রভাবে ফিরে এসেছে। খালি মনে হচ্ছে বাড়িতে আরও একজন কেউ রয়েছে, কখনো পাশের ঘরে, কখনো সিঁড়িতে, কখনো আবার ডাইনিং রুমে। অস্বস্তি কাটাতে সারা বাড়িতে সব আলোগুলো জ্বালিয়ে রেখেছি। রাত প্রায় 10:30। তখনও একটানা বৃষ্টি পড়ছে। হঠাৎ বেল বাজতে দরজা খুলে দেখি জয়দীপ দাঁড়িয়ে রয়েছে। ওকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কিন্তু বেশ অবাকও লাগছিল। অত রাতে, তাও আবার সাইকেলটাও সঙ্গে নেই। সাইকেল ছাড়া জয়দীপ বাড়ির বাইরে এক পাও নড়ে না। জিজ্ঞাসা করলাম, কিরে তুই এত রাতে এলি? আমি তো ভেবেছিলাম এই বৃষ্টিতে আসতেই পারবি না হয়তো। তুই একা আছিস তাই চলে এলাম। তো সাইকেল কই? বৃষ্টিতে আর সাইকেল নিলাম না। হেঁটে এলি? এই তুই একটু ভিজিস নি তো? ছাতাও তো দেখছি না। উফ, আরে বাবা পৌঁছে দিয়ে গেল, তোর যত উদ্ভট প্রশ্ন এখনই করতে হবে। একটু বসতে তো দে। ও হ্যাঁ, আয়। এই, আমার তো ডিনার হয়ে গেছে, তুই কি খাবি? ফ্রিজে চিকেন আছে, কিছুটা রাইসও আছে। আরে না, আমি খেয়ে এসেছি। কিছুক্ষণ এটা সেটা গল্প করে শুতে গেলাম দুজনে। আমার ঘরে ডবল বেড, ওটাতেই দুজন শুয়ে পড়লাম। সেদিনও মাঝরাতে ঘুম ভাঙল। ঘড়িতে 2 ঘন্টা বাজলো শুনতে পেলাম। পুরো ঘরটা অন্ধকার হয়ে আছে, অথচ আমরা লাইট ল্যাম্প জ্বালিয়ে শুয়েছিলাম। ঘরের ভেতর আবার সেই খসখসে আওয়াজটা হচ্ছে, স্পষ্ট পায়ের শব্দ। একদিক থেকে অন্যদিকে হেঁটে বেড়াচ্ছে। মাথাটা একটু তুললাম, এবার শব্দটাও থেমে গেল। ড্রয়িং রুমের ছোট আলোটা দরজার ফাঁক গলে সামান্য এসে পৌঁছয় ঘরে। সেই আবছায়াতেই একটা অবয়ব দেখা যাচ্ছে ঘরের ভেতর, ঠিক আমার পায়ের কাছে। শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আমার মাথার কাছেই বেড সুইচ রয়েছে। কোনো মতে হাত বাড়ালাম, সব সুইচগুলো অন করা রয়েছে। মাথাটা গুলিয়ে যাচ্ছে। আবার তাকালাম পায়ের দিকে। মূর্তিটা স্থির হয়ে আছে এখনো। সেই দিকে চোখ রেখেই এবার জয়দীপকে ডাকতে গেলাম। আমার গলা দিয়ে আওয়াজও বেরোচ্ছে না। হাত বাড়িয়ে জয়দীপকে ঠেলতে গেলাম, সেই মুহূর্তে মূর্তিটাও হাওয়ায় মিলিয়ে গেল, আর আমার হাতটা জয়দীপের হাতের উপর পড়ল। ওর শরীরটা বরফের মতো ঠান্ডা। চমকে উঠে তাকালাম ওর দিকে। আমার দিকে মুখ ফিরিয়ে শুয়ে রয়েছে ও, চোখ দুটো সম্পূর্ণ খোলা আর ধবধবে সাদা। একটানা এই পর্যন্ত বলে ছেলেটা আমার দিকে তাকালো। হয়তো বুঝতে চাইছে আমি কতটা ভয় পেয়েছি। ওর হাবভাব দেখে আমার বেশ মজা লাগছিল। ওর গল্প বলার ধরনটার মধ্যে বেশ একটা নাটকীয়তা আছে। তবু এই গাঁজাখুরি গল্প হজম করাটা একটু চাপের বই কি। মুখটা যথাসম্ভব গম্ভীর করে বললাম, তারপর আর কি? পরদিন সকালে মানদা মাসির চিৎকার চেঁচামেচিতে পাড়ার লোকজন জড়ো হয়ে দরজা ভাঙল। মা বাবা ফিরে এলো, পুলিশ এলো, জয়দীপও এসেছিল। ও হ্যাঁ, বাড়ির ভিতরে ওরা আমাকে একাই পেয়েছিল। জয়দীপ বলেছিল ও আগের দিন রাতে বৃষ্টির জন্য আসতে পারেনি। তাহলে আগের রাতে কে এসেছিল? ভূত? তুমি খুব ভূতের গল্প পড়ো, তাই না? ছেলেটা উত্তর দেওয়ার আগেই আমাদের বাসটা দেখলাম চলতে শুরু করেছে। হাত দেখিয়ে উঠে পড়ব বলে সেদিকে ঘুরে দাঁড়াতেই দেখি হঠাৎ একটা অ্যাম্বাসেডর বাসটাকে ওভারটেক করে
ঠিক সামনে চলে এসেছে। বাসটা আচমকা গতি বাড়িয়ে ধাক্কা মেরে অ্যাম্বাসেডরটাকে দুমড়ে মুচড়ে দিয়ে হু হু করে বেরিয়ে গেল। আমি আমি চিৎকার করে উঠলাম। অ্যাম্বাসেডর থেকে বেরিয়ে আসা ছিন্ন ভিন্ন রক্তাক্ত দেহের দিকে এগিয়ে যেতে থাকলাম। সামনে পা ফেলার আগেই মাথাটা কেমন ঘুরে গেল। চোখ খুললাম যখন দেখি কতগুলো অচেনা মুখ আমার উপর ঝুঁকে পড়েছে। আমি রাস্তায় শুয়ে আছি। আকাশের অন্ধকার কেটে আলো ফুটতে শুরু করেছে। উঠে বসতে গিয়ে দেখি মাথায় বেশ ব্যথা, খানিকটা ফুলেও গেছে। কাল রাতের ঘটনাটা মনে পড়ল। লোকগুলোকে দেখে মনে হচ্ছে এরা স্থানীয় কৃষিজীবী সম্প্রদায়ের মানুষ। তাড়াতাড়ি ওদেরই বললাম, ও ওই 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 গাড়িটা একটু সাহায্য করুন প্লিজ। কোন গাড়ি গো? কোথায় গাড়ি আপনার? একটা একটা অ্যাম্বাসেডর কাল রাতে এখানেই অ্যাক্সিডেন্ট করে। কয় দেখেন দেখি। তাকিয়ে দেখি সত্যি রাস্তা ফাঁকা, অ্যাক্সিডেন্টের কোনো চিহ্ন মাত্র নেই। উল্টো দিকে তাকিয়ে ছেলেটাকে খুঁজলাম, সেখানেও কেউ নেই। মরিয়া হয়ে এবার ছেলেটার কথাই উল্লেখ করলাম। একটা 18-19 বছরের ছেলেও ছিল কাল এখানে, ওর সামনেই অ্যাক্সিডেন্টটা? আমার অবাক চোখের দিকে তাকিয়ে ওদের একজন বলল, বাবু, কাল রাতের বেলা যে গাড়িটা দেখেলেন সেটা কি সাদা রঙের ছিল? হ্যাঁ, তুমি কি করে? অন্য একজন জিজ্ঞাসা করলো, বাবু এইদিকে নতুন নাকি? মাথা নাড়লাম। এবার আগের জন বলল, ও কোনো অ্যাক্সিডেন্ট নয় গো বাবু, ও সব জিনের কারসাজি। আপনি এখন ডাক্তারের কাছে চলেন দেই। ওরাই আমাকে নিয়ে গেল স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তারের বাড়িতে। রাতের ঘটনাটা কিছুতেই মেনে নিতে পারছিলাম না। পুরো বিষয়টাই কেমন ধোঁয়াশার মতো লাগছে। অল্প শুশ্রূষার পরে ডাক্তারকেই পুরো ঘটনাটা বলে জিজ্ঞাসা করলাম, ব্যাপারটা ঠিক কি বলুন তো? রাতে নিজের চোখে দেখলাম অ্যাক্সিডেন্টটা, অথচ সকালে রাস্তা সাফ। ছেলেটাই বা কোথায় গেল? এরা আবার কি সব জিন টিন বলে গেল? ভুল কিছু বলেনি। অবিশ্বাস্য মনে হলো এটাই সত্যি। কি সত্যি? ভূত? আপনি কিছু জানেন না? কাগজেও তো এই নিয়ে বার দুয়েক লেখালেখি হয়েছে। আমি সত্যিই কিছু বুঝতে পারছি না। এখানকার বিডিও অফিসের বাংলোটা বরাবরই অপদেবতার উপদ্রব আছে বলে একটা প্রচলিত ধারণা ছিল। শুনেছি আগের অনেক বিডিও সাহেবই ব্যাপারটা টের পেয়ে বিভিন্ন কারণ দেখিয়ে বদলির আবেদন করেছেন। কি আর করা যাবে বলুন, সরকারের তো আর ভূতের গল্প বিশ্বাস করবে না। সে যাই হোক, বছর 3 আগে এক নতুন বিডিও এখানে আসেন, সঙ্গে তার স্ত্রী আর একমাত্র ছেলে। ছেলেটা খুব হাসি খুশি, বুদ্ধিমান ছিল, হাওড়ার এক সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তো। আমিও তখন সদ্য এখানে এসেছি, একটু আধটু আলাপ পরিচয় হয়েছিল। এই বিডিও সাহেব ছিলেন যুক্তিবাদী, একরোখা প্রকৃতির মানুষ। বাজার চলতি ভূতের গল্পে কান না দিয়ে দিব্যি এই বাংলোতে সপরিবারে বসবাস শুরু করেছিলেন। মাস কয়েক পরে ওরা স্বামী স্ত্রী কয়েকদিনের জন্য ঘুরতে গিয়েছিলেন কোথাও। ছেলেটা একা বাড়িতে ছিল। 2 দিন পরেই রহস্যজনকভাবে বাড়ির ভেতরেই সে মারা যায়। বুঝতেই পারছেন একমাত্র সন্তান, শোকটা ওদের জন্য কতটা মারাত্মক হয়েছিল। কাজকর্ম, সামাজিকতা সবই করতেন, তবে স্বামী স্ত্রী দুজনেই কেমন যেন নিস্তেজ হয়ে পড়েছিলেন। বছরখানেক পরে একদিন সম্ভবত কোনো আত্মীয় বন্ধুর বাড়ি থেকে দুজনে ফিরছিলেন। রাস্তায় একটা ট্রাক পিছন থেকে ধাক্কা দিয়ে পুরো পিষে দিয়েছিল। তারপর থেকেই ওই রাস্তায় মাঝে মাঝেই কেউ না কেউ দৃশ্যটা দেখতে পায়। এই রুটের ড্রাইভাররাও ঘটনাটা জানে। প্রথম দিকে বেশ কিছু অ্যাক্সিডেন্টও হয়েছে। দৃশ্যটা দেখে অনেক গাড়ি ব্রেক কষত, আর তারপরেই টাল সামলাতে না পেরে রাস্তার পাশের গাছে ধাক্কা মেরে উল্টে পড়ত। সেই জন্য রাতে কেউ এখানে থামতে চায় না।
সেই ঘটনার পর তো বিডিও অফিসও সরে গেল এখান থেকে 1 কিলোমিটার দূরে নতুন প্রশাসনিক ভবনে। আমিও চেষ্টা করেছি অন্য কোথাও যদি হয়, এই ভুতুড়ে জায়গায় আর না। কথা বলতে বলতে ডাক্তারের অন্য একজন পেশেন্ট চলে এসেছে। আমিও উঠে পড়লাম। পকেটে ফোনটা চার্জ ফুরিয়ে বন্ধ হয়ে গেছে। কাছাকাছি কোনো ফোনের বুথ থেকে বাড়িতে একটা খবর দিতে হবে। ফেরার সময় বাসটা যখন পুরনো বিডিও অফিস পেরোচ্ছে, তখন বারবার বাড়িটার দিকে চোখ চলে যাচ্ছিল। অনাদরে পড়ে থাকা একটা জরাজীর্ণ কাঠামো, যেখানে অকালে ঝরে পড়া একটা প্রাণের অতৃপ্ত আত্মা এখনো হয়তো জেগে আছে।